আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, জুলাই আন্দোলনের সময় যেই দাবিটা সবচেয়ে বেশি ছিল বা যে স্লোগানটা সবচেয়ে বেশি শোনা যেত, যেন কোঠা না মেধা। উত্তরে সবাই বলতো মেধা মেধা। যেহেতু কোঠা না মেধা বা মেধা মেধা এই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা সংগঠিত হয়েছিল। এই জন্যই সবাই ধারণা করত, যারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড বা এই আন্দোলনে যারা সমন্বয়ক হিসেবে পরিচিত, তারা সকলেই চাকরির জন্য আন্দোলন করবেন। অর্থাৎ তারা নিজেদের যোগ্যতা যাচাইয়ের জন্য চাকরি পরীক্ষা দিবেন এবং কোঠার অবসান হবে, এরমটাই চেয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক যে ঘটনাবলী সেদিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখি যে সেই আন্দোলনের মাস্টার মাইন্ড বা সমন্বয়ক হিসেবে পরিচিত তারা সকলেই এখন রাজনীতিবিদ হচ্ছেন। তাদের নতুন দল রয়েছে, কেউ নতুন দল থেকে চলে যাচ্ছেন। তারা নির্বাচন করবেন স্বতন্ত্রভাবে। প্রত্যেকেই তাদের যে হলফনামা সেগুলো দাখিল করতেছেন। এই বিষয়গুলোই আমরা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনের মূল থিমটা ছিল কোঠাকে কেন্দ্র করে, যে মুক্তিযোদ্ধা কোঠা ইত্যাদি ইত্যাদি কোটা বাতিল করতে হবে। বিশেষ করে মুক্তিযোদ্ধা কোঠার বিষয়ে কিন্তু সকলের আপত্তি ছিল। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভাষ্য ছিল বা তৎকালীন সরকারের ভাষ্য ছিল যে মুক্তিযোদ্ধারা যেহেতু কষ্ট করে নিজেদের জীবন বিসর্জন দিয়ে তারা দেশ স্বাধীন করেছেন, এই জন্য তাদের সন্তানেরা এই কোঠার পাওয়ার দাবিদার। কিন্তু সেটাকে অনেকেই চ্যালেঞ্জ করছেন, অনেকেই সেটা মানতে পারেননি। তারা কোঠা বিলুপ্তি চেয়েছেন। কিন্তু 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আজ পর্যন্ত কোন কোঠাটা বিলুপ্ত হয়েছে সেটা আমার বোধগম্য নয় বা আমার জানা নাই। অনেকে তো এটাও বলেন যে সকল কোঠা তার জায়গায় বহাল তবিয়তে রয়েছে। শুধুমাত্র যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটা মাত্র তৎকালীন সরকারকে হটানোর জন্য বা সরকার ফেলে দেওয়ার জন্য আন্দোলন। যাক, যেটা হোক না কেন, আমার আলোচনা মূলত আজকে সেদিকে নয়। আমার আলোচনাটা এই যে কোঠার দাবিতে বা কোঠা ব্যবস্থা বাতিলের দাবিতে কেন্দ্র করে যে সমস্ত ছাত্র সমন্বয়ক নেতৃত্ব দিয়েছিলেন, সেই ছাত্র সমন্বয়করা কোঠার পরে মেধার ভিত্তিতে নিয়োগের তারা কিন্তু সেখানে ক্যান্ডিডেট হওয়ার কথা ছিল। সেই ছাত্র সমন্বয়করা তারা চাকরি পরীক্ষায় একজন প্রতিযোগী হওয়ার কথা ছিল। সেই ছাত্র সমন্বয়করা সাধারণ ছাত্রর বেশে পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা আওয়ামী লীগ সরকার বা তৎকালীন সরকার পতনের 16 মাস শেষ হয়ে গেল, ওই সমস্ত ছাত্র সমন্বয়কদেরকে আজও কোনো চাকরি পরীক্ষাতে বসতে দেখিনি বা বসেনও না তারা। কারণ তারা এখন রাজনৈতিক দলের নেতা। তারা এনসিপিতে যোগদান করেন, তারা অন্যান্য দলে যোগদান করেন, কেউ কেউ স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য এনসিপি থেকে পদত্যাগ করেন। সেটা আপনারা সবাই জানেন। এখন দেশে যেহেতু নির্বাচনী যে একটা বাতাস লাগছে, সে বাতাসে গা ভাসিয়ে অনেকে এখন এমপি হওয়ার স্বপ্ন দেখেন। এখন কেউ এমপি হবেন এই আশায় বা এমপি হওয়ার জন্য তাদের যেই পূর্বের মানসিকতা, সেই মানসিকতা তারা ত্যাগ করে এখন তারা তাদের নীতি নৈতিকতা সব বিসর্জন দিচ্ছে। এনসিপির মতো একটি জোট বা দল যারা গঠিত হয়েছিল, তারা নিজেরাই 300 আসনে নির্বাচন করবে, এরকম কথা তারা কিন্তু বলেছিলেন। তারা সারা বাংলাদেশ কিন্তু চষে বেরিয়েছিলেন সরকারের পৃষ্ঠপোষকতায়। তারা তাদের যে সারা বাংলাদেশ থেকে প্রার্থী দেওয়ার জন্য তারা কিন্তু প্রায় 125 থেকে 150টির মতো ফর্ম বিক্রি করেছিলেন। সব কিছুকে জলাঞ্জলি দিয়ে অবশেষে তারা আমরা দেখলাম যে এই যে এনসিপি নামক দলটি জামাতের সাথে
ঐক্য করে নিল বা জোট করলো। এখন এই এনসিপির যিনি একজন নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু প্রায় সময় মাইকে হুঙ্কার দিয়ে বলতেন যে বিএনপিকে তারা চ্যালেঞ্জ জানাতেন, বিএনপির প্রতিপক্ষ হইতে চেয়েছিলেন তারা। তখনই আমরা কিন্তু বলতাম যে বিএনপির মতো একটু বড় একটা দলের প্রতিপক্ষ এই যে এনসিপির মতো একটা শিশু দল তারা হবে, এটা আসলে ভাবা যায় না বা চিন্তাও করা যায় না। আসলে আমাদের দাবিটা বা আমাদের ভাষ্যটা তখন কিন্তু অনেকের কাছে হাস্যকর মনে হইতো, কেননা তারা এনসিপির যে জোয়ার দেখেছিল বা তারুণ্যের যে জোয়ার দেখেছিল, সেই জোয়ারের কারণেই তারা হয়তো বা মানে পিছনে কি ঘটবে বা ভবিষ্যতে কি ঘটতে পারে এই বিষয়টা হয়তো তারা মানতে পারে নাই বা তারা চিন্তা করেনি। এখন এই দিন যখন নির্বাচনকালীন সময় আসলো, তখন দেখছি আমরা যে কথাগুলো বলেছি আমাদের কথাগুলোই সঠিক হচ্ছে। এখন এনসিপি চলে যাচ্ছে জামাতের পকেটে। এখন সেই জামাতের পকেট থেকে গিয়ে এনসিপি নির্বাচন করবে, এটা আবার কেউ তাদের সদস্য কেউ কেউ মানতে পারেনি। এই জন্য আমরা দেখেছি তাসনিম যারা, তারপর সামান্তা, তারপর সহ আরও অনেকেই সেখান থেকে পদত্যাগ করতেছেন। তাসনিম যারা ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, এই জন্য তিনি কিন্তু স্বাক্ষর সংগ্রহ সহ অন্যান্য যত কাজ আছে সকল কাজ তিনি সম্পন্ন করেছেন। এখন তাদের যে কাগজপত্র জমা দেওয়া হয়েছে সেখানে বা হলফনামায় তারা তাদের আয় ব্যয় বিবরণী বর্ণনা দিয়েছেন। এখানে আমি বিশেষ করে নাহিদ ইসলামের আয় ব্যয় বিবরণীর কথাটাই যদি একটু চিন্তা করি বা দেখি, এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক হিসেবে পরিচিত বা আহ্বায়ক, সেই এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের যেই বিবরণী, সেখানে তিনি তার পেশা হিসেবে তিনি পরামর্শক দিয়েছেন, অর্থাৎ কনসালটেশন যেটাকে বলা হয়। এখন এই পরামর্শ দিয়ে তিনি বছরে 16 লক্ষ টাকা আয় করেন। দর্শক, আমরা সবাই জানি সদ্য গ্রাজুয়েশন শেষ করা একজন ছাত্র তিনি কি এরকম পরামর্শ দিতে পারেন যেখান থেকে তার মাসিক আয় পড়ে প্রায় 1 লক্ষ প্লাস 1.5 লক্ষর কাছাকাছি। এখন বছরে 16 লক্ষ টাকা আয়, এটা কি নিছক একটা দাপ্পাবাজি নয় কি? নাহিদ ইসলামের যে আয় ব্যয় বিবরণী, সে আয় ব্যয় বিবরণীতে বিশাল শুভঙ্করের ফাঁকি দেখা যাচ্ছে। এনসিপি নেতা ওই হাতিয়ার যিনি নেতা রয়েছেন হান্নান মাসুদ, তিনি ছাত্র অবস্থায় বা তিনি আন্দোলনের সময় বলেছিলেন যে হাতিয়ার সবচেয়ে ভাঙাচুরা বা জীর্ণ গড়টি হয়েছে তাদের গড়। এখন আমরা দেখতে পাচ্ছি সরকার পতনের কল্যাণে তাদের গড়ের সেখানে বিল্ডিং উঠছে। তিনি অর্থাৎ হান্নান মাসুদ নিজেও 35 থেকে 40 লক্ষ টাকার মালিক হিসেবে তিনি দেখাচ্ছেন। এটা তো স্বাভাবিক দেখানো, কিন্তু বাস্তবে যেন আরও কত বেশি টাকার মালিক সেটা তো আপনারা দর্শক ভালো করেই জানেন বা বোঝেন। তারপরে অন্যান্য যে সকল প্রার্থী রয়েছেন, হাসনাত নিজেকে যদিও কোনো সময় জমিদারের নাতিপুতি বলতেন, তারও ব্যাপক পরিমাণ টাকা রয়েছে, কিন্তু তারা সেগুলো না দেখিয়ে এখন তারা ঋণ করে চলেন, এরকম কথাও তিনি বলতেছেন। সব মিলিয়ে এই যে সার্জিস, হাসনাত, হান্নান মাসুদ, তারপর নাহিদ ইসলাম সহ যারা রয়েছেন, তারা এই যে সরকার পতনের পর প্রচুর পরিমাণে ডাইনে বামে অর্থ কামিয়েছেন। এটা আমাদের বিভিন্ন জায়গা থেকে বা জনশ্রুত রয়েছে। এখন সেই জনশ্রুত তথ্য অনুযায়ী এরা কখনো চাঁদাবাজি, কখনো নিয়োগ বাণিজ্য, কখনো দুর্নীতি মাধ্যমে তারা টাকা কামিয়েছেন। এখন এই যে নির্বাচনী যে মাঠ, সে মাঠে এসে তারা সামান্য কিছু অর্থের
জলকানি দেখাচ্ছেন, কিন্তু তাদেরই বন্ধু, তাদেরই আরেকজন সমন্বয়ক, যিনি সদ্য অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার যে একটা মন্তব্য যে একটি নির্বাচন করতে গেলে 15 থেকে 20 কোটি টাকা লাগে। দর্শক, এই যে এনসিপির নেতা জনাব নাহিদ ইসলাম বা হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম বা হান্নান মাসুদ, এরা যেই তথ্য দিয়েছেন তাদের আয় ব্যয়ের, সেখানে কিন্তু তাদের 10 কোটি টাকার মালিক হওয়ার কোনো প্রমাণ নেই বা 20 কোটি টাকার মালিক হওয়ার কোনো প্রমাণ নেই। তাহলে তাদের শীতার্থ বা তাদের একজন বন্ধু যে বক্তব্য দিয়েছেন যে 10 থেকে 15 কোটি টাকা লাগে, তাহলে এই যে হাসনাত, সার্জিস বা নাহিদ ইসলাম, এরা তো 10 থেকে 15 কোটি বা 20 কোটি টাকার মালিক নয়। তাহলে তারা কিভাবে নির্বাচন করবে? এখন তারা কি জনগণের সামনে তাদের যে আয় ব্যয়ের একটা বিবরণী, এটা মানে কি বলে যে মিথ্যা কোনো আয় ব্যয় বিবরণী দিয়ে তারা কি নির্বাচন করতেছে? আর যেটা দিচ্ছে এটা অনুযায়ী যদি আমরা বিশ্লেষণ করি, তাও তো তাদের এত পরিমাণ আয় ব্যয় হওয়ার কথা নয়। তাহলে সব কিছু কি শুভঙ্করের ফাঁকি হিসাবে হচ্ছে কি না, সেটা কিন্তু একটু ভেবে দেখা উচিত বলে আমি মনে করি। দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করেন বা আপনি কি বোঝেন বা আপনি কি বলতে চান, সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তা ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনআইএস নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।